বড় লেখক আসলে কে? বড় লেখক বলতে পৃথিবীতে আমরা প্রধান যে ৪ জন লেখকের কথা জানি, বাঙালি হিসাবে যদি আমরা দেখি, তাহলে আমাদের সামনে আধুনিক সময়ে বড় লেখক হচ্ছেন শেক্সপিয়ার, জোহান উলফগাং ফন গেটে, লেভ তলস্তয় এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এরা হচ্ছেন বড় লেখক। এখন সেই বড় লেখকের সব লেখা যে ভালো, তাও কিন্তু আমরা একযোগে এক মানে মতে আমরা আনতে পারবো না। লেখকের কিছু কিছু টেক্সট সবসময় আমাদের মূল্যায়নের মাঝখানে থাকে। সেই জায়গা থেকে সেলিনা হোসেন কতখানি বড় লেখক, সেটা তুলনামূলকভাবে আমরা বলতে পারি যে সেলিনা হোসেন এদের তুলনায় নিশ্চয়ই পৃথিবী বিখ্যাতও নন, এদের তুলনায় সারা পৃথিবীতে গ্রহণযোগ্য বা ওই ইয়াতে নন। তো এরকম তো সেলিনা হোসেনকে যদি তার নাম নেই, পাশাপাশি অনেকের নামই আমরা নিতে পারি যে তাদের সঙ্গে সেলিনা হোসেনের সাহিত্যিক অবস্থানের তেমন কোনো পার্থক্য থাকে না। তো সেখানে অন্যরা যে মানের, সেলিনা হোসেনও মোটামুটি সেই মানেরই লেখক। যদি আমরা আন্তর্জাতিক মূল্যায়নের ক্ষেত্রে, পৃথিবীতে সাহিত্যে ভূমিকার ক্ষেত্রে আমরা যদি তাকে দেখি, এখন বাংলাদেশ বাংলা ভাষার ক্ষেত্রে যদি দেখি, তাহলে যাদেরকে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, যাদেরকে আমরা মনে করি যে তাদের লেখা পড়ার মাধ্যমে একটি জাতি জনগোষ্ঠীর স্বভাব বৈশিষ্ট্য, আমরা যে কারণে সাহিত্য পড়ি, আমরা সাহিত্য পড়ি ভাব থেকে রসে, রস থেকে ভাবে, এই জায়গাগুলিতে পরিভ্রমণ করার জন্যে। সেলিনা হোসেনের ক্ষেত্রে তার উপন্যাস গল্পে অনেক ক্ষেত্রে এই ভাব রস, রস ভাব, এই যে পরিভ্রমণের জায়গাগুলো সেগুলো আছে। এখন তিনি বড় বা ছোট এ জায়গা মূল্যায়ন করা যেতে পারে, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশে সেলিনা হোসেনের লেখা আমরা পড়তে পারি। যে কয়জন লেখক আছেন বাংলাদেশের নারী পুরুষ মিলিয়েই, এবং লেখক মানে তো লেখক, নারী লেখক, পুরুষ লেখক, বড় লেখক, ছোট লেখক, একজন লেখকের একটি কবিতাই পৃথিবীতে যদি টিকে থাকে, তাহলেও তিনি কিন্তু মানে মূল্যায়িতই। একটি কবিতা, যেমন আমরা কাজলা দিদি কবিতার কথাও আমরা জানি যে মানে এই কবিতাটা আমাদের প্রায় সবারই আমাদেরকে স্পর্শ করেছে। আমরা শেখ ফজলুল করিমের ছোট ছোট কবিতার কথা জানি, এমন না যে শেখ ফজলুল করিমের সমস্ত লেখা আমাদের পড়া। তো ফজলুল করিম বা যতীন্দ্রমোহন সেন, যতীন্দ্রমোহন বাগচি, এরা বা যাদের কথাই বলি না কেন, তো এরা বড় ছোট এই জায়গা থেকে আসলে যদি আমরা বিচার করি, তাহলে অন্য লেখকের সঙ্গে সেলিনা হোসেন বা তার সমসাময়িক বা তার পরবর্তী বাংলাদেশে যারা লিখেছেন, তাদের ভূমিকাকে কিভাবে আমরা মূল্যায়ন করবো? আখতারুজ্জামান ইলিয়াস, মাহমুদুল হক, হাসান আজিজুল হক, সৈয়দ শামসুল হক, শওকত আলী, এই জায়গায় যারা, বা রিজিয়া রহমান, সেলিনা হোসেনের প্রায়, যদিও উনি একটু বয়স ওনার চেয়ে বড়, সাহিত্যে আগমনের দিক থেকেও বড়, রিজিয়া রহমান, রাজিয়া খান, এদের কথা যদি বলি, তাদের তুলনায় সেলিনা হোসেনের মূল্যায়নটা একটু বেশি হয়েছে বলে মনে করি। তিনি বড় না ছোট এই জায়গা থেকে আসলে লেখকদের বিচার করার ক্ষেত্রে আমার মনে হয় যে একটা ভূমিকা আছে, নেতিবাচক ভূমিকা আছে। এই নেতিবাচক ভূমিকা আমি আসলে খুব লেখকদের বেলায় গ্রহণযোগ্য বলে মনে করি না। আসলে একজন মানুষের মূল্যায়ন হওয়াটা জরুরি যদি তিনি কোনো কাজ করে থাকেন। অবমূল্যায়ন হওয়া বা একেবারেই মূল্যায়ন না হওয়া, এর চেয়ে মূল্যায়িত হওয়া ভালো। এখন অতি মূল্যায়িত কেউ যদি হয়ে থাকেন, সেই বিষয়টাকে আমরা কিভাবে দেখব? সেলিনা হোসেন বাংলাদেশের প্রায় সমস্ত ক্ষেত্রে সাহিত্যের যে অঙ্গনগুলি আছে, আমরা বিশেষ করে কথা সাহিত্যের, সেখানে সেলিনা হোসেন খুবই উজ্জ্বল ভূমিকা পালন করেছেন বলে আমরা দেখতে পাই। তিনি বাংলাদেশের লেখক হিসাবে যদি বলি, আর যদি কেউ যদি আলাদা করতে চান যে নারী লেখক, তো নারী লেখক আসলে না, লেখক লেখকই। তো একজন লেখক হিসাবে সেলিনা হোসেনের যে মূল্যায়ন, সেটি তার পুরস্কার, তার স্বীকৃতি বা তার যে বিভিন্ন রকমের প্রাতিষ্ঠানিক ভূমিকা বা দায়িত্ব তিনি পালন করেছেন, সরকারি বেসরকারি যাই বলি না কেন, সেখান থেকে সেলিনা হোসেনকে আসলে একভাবে আমরা দেখি। কিন্তু বড় লেখক কিনা বা তিনি উচ্চমানের সাহিত্য তৈরি করেছেন কিনা, এই জায়গা থেকে বিচার করলে অনেকেই আসলে এই একটা তর্ক তোলেন যে সেলিনা হোসেনের যেই মূল্যায়ন, সেটা আসলে অতি মূল্যায়িত বিষয় হিসেবে সেলিনা হোসেনের লেখাকে দেখা হয়। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে একজন
মানুষ দীর্ঘদিন ধরে লিখছেন, নানান বিষয় লিখছেন। তিনি যেমন নীল ময়ূরীর যৌবন লিখেছেন, হাঙ্গর নদী গ্রেনেড লিখেছেন, পোকামাকড়ের ঘর বসতি লিখেছেন, রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথকে নিয়ে জীবনীমূলক উপন্যাস লিখেছেন, তিনি ভাষা আন্দোলন নিয়ে উপন্যাস লিখেছেন। তো যাপিত জীবনের মতো উপন্যাস একসময় আল মাহমুদ মনে করতেন। আমি একটা সাক্ষাৎকার পড়েছিলাম, আল মাহমুদ বলেছিলেন যে সেলিনা হোসেনের এই উপন্যাসটা মানে রীতিমতো যারা নোবেল প্রাইজ পেয়ে থাকেন তাদের উপন্যাসের চেয়ে কোনো অংশে কম নয়, এরকম অনেকের মূল্যায়ন ছিল একসময়। তো সেই জায়গা থেকে সেলিনা হোসেন নানানভাবেই তার সমসাময়িক, তার পরবর্তীকালের মানুষের মূল্যায়ন পেয়ে এসছেন। সেলিনা হোসেন সেই জায়গা থেকে আমি বলবো যে অবমূল্যায়ন বা একেবারে মূল্যায়নহীন জায়গা থেকে যদি মূল্যায়ন যতটুকু করে থাকি সেটা আমি ইতিবাচকভাবেই দেখি, এভাবেই দেখি আসলে। এখন বড় লেখক হিসাবে তাকে গুরুত্ব দেওয়া হয় না। এখন সেই জায়গা থেকে বলতে গেলে বলতে হয় যে আমার একটা কথা মনে পড়ে, আমাদের শিক্ষক সেলিম আল দীন বলেছিলেন যে ইউরোপে গেটে এবং তলস্তয় ছাড়া সবাই মিডিওকার লেখক, মধ্যমানের লেখক। তো গেটে এবং টলস্টয় ছাড়া যদি সবাই মধ্যমানের লেখক হয়, সেখানে অন্যদের মানে অবস্থান কি? তো লেখককে আসলে ঠিক এইভাবে বিচার করাটাও আসলে আমরা কিভাবে নেব সেটাও যার যার ব্যক্তিগত রুচি এবং মানে চর্চার মধ্যে পড়ে। কিন্তু আমি বলবো যে একজন মানুষ লিখছেন, দীর্ঘদিন ধরে লিখছেন, নানান বিষয় লিখছেন, বাংলা সাহিত্যের সেবা করছেন, সাহিত্যের সেবা করছেন, এই জায়গাটাই গুরুত্বপূর্ণ। তিনি বড় বা ছোট বা তার ভূমিকা এই বিষয় না। তিনি লেখালেখির মধ্যে নিজের জীবনটা যাপন করেছেন, নিজেকে উদযাপন করেছেন। এই বিষয়টাই গুরুত্বপূর্ণ। একজন মানুষ যদি সেটা করে থাকেন, তাহলে আমি সেটাকে আসলে আমি ইতিবাচকভাবেই দেখি বা দেখতে চাই। নারী লেখক, পুরুষ লেখক এভাবে ভাগ করলে আমরা অনেক কিছু মানে ক্ষুদ্র করে নিতে পারি, মানে টুকরো করে নিতে পারি। কিন্তু লেখকই, তিনি নারী পুরুষ যেই হন। সেলিনা হোসেন বাংলাদেশে ৬০-এর দশক থেকে তার যে যাত্রা, সেই যাত্রার মধ্যে তিনি বিপুল পরিমাণ লেখা তিনি লিখেছেন। তিনি গল্প লিখেছেন, উপন্যাস লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, গবেষণামূলক লেখা লিখেছেন। দীর্ঘদিন বাংলা একাডেমিতে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে বাংলা একাডেমির সভাপতিও হয়েছিলেন সেলিনা হোসেন। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এছাড়াও কিছু আন্তর্জাতিক পুরস্কারও সেলিনা হোসেন পেয়েছেন। তো সেই জায়গা থেকে সেলিনা হোসেনকে কেউ নারী লেখক হিসেবে গুরুত্বপূর্ণ মনে করেন বা নারী লেখকদের লেখালেখির ক্ষেত্রে বা তাদের সাহিত্য মূল্যায়নের ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে সেলিনা হোসেনের লেখা একটা বিশেষ মানে গুরুত্ব পেয়ে আসে। মানে আসছিল বা এখনো পেয়ে চলেছে। তো সেই জায়গা থেকে বিদ্যায়তনিকভাবেও সেলিনা হোসেনের লেখাকে গুরুত্বের সাথেই দেখা হয়। এখন নারী লেখক তার যে অবস্থান বাংলাদেশের মতো একটি পোড়া দেশে, যেখানে সাহিত্য, বইপত্র, তার পেছনে জীবনটাকে খরচ করা, এটা খুব বেশি মানুষ করেন না। সেলিনা হোসেন নারী হিসাবে বা একজন মানুষ হিসাবে সেই ভূমিকাটা যে পালন করছেন, সেইভাবে যে তিনি জীবনযাপন করছেন, সেটাকে আমি গুরুত্বপূর্ণ, আমি আগের প্রশ্নেরই আসলে এটা এক ধরনের পরিবর্ধন আরকি, মানে আগের প্রশ্নের। তো সেই অনুযায়ী বলব যে নারী লেখক নয়, একজন লেখক হিসেবেই সেলিনা হোসেনের মূল্যায়ন হয়েছে এবং সেটি আমি মনে করি আমাদের সাহিত্যের জন্য ইতিবাচক। কনটেক্সট দিয়ে নাকি টেক্সট দিয়ে, মানে পাঠ্য ওনার লেখা অথবা উনি যে বিষয় লিখেছেন, এই দুটো জায়গা থেকে সেলিনা হোসেনের মূল্যায়নের বিষয় হতে পারে। তার ধরা যাক যে উপন্যাসের ভাষা, উপন্যাসের চরিত্র নির্মাণ বা উপন্যাসের অন্যান্য দিকের ক্ষেত্রে যদি বলি, সেটা খুব বেশি মৌলিক বা খুব বেশি ভিন্ন রকম শব্দ ব্যবহার, বাক্য নির্মাণ এইসব জায়গা থেকে যদি দেখি, তাহলে সেলিনা হোসেনের বাংলা সাহিত্যে খুব অন্যান্য লেখক বা পূর্ববর্তী বা পরবর্তী এ জায়গায় ওনাকে আসলে একটা স্রোতের মধ্যেই আমরা বিচার করতে পারি। কিন্তু যদি বিষয় দিয়ে দিক থেকে দেখি যে সেলিনা হোসেন কি বিষয় নিয়ে লিখেছেন, সেই জায়গা থেকে সেলিনা হোসেনের এই বাংলাদেশে নারী, তাদের অবস্থান, তাদের সংগ্রাম, তাদের লড়াই, তাদের সুখ, দুঃখ, আনন্দ, হাসি কান্না, কৌতুকবোধ, জীবনের নানান রকমের ট্র্যাজেডি, জীবনের নানান রকমের সম্ভাবনা, এই জায়গাগুলোকে সেলিনা হোসেন যেভাবে আবিষ্কার করেছেন,
সেই জায়গা থেকেই আসলে আমি মনে করি একটা ভিন্ন মাত্রা তিনি যোগ করতে পেরেছেন। সেই জায়গায় বাংলাদেশের সাহিত্যে সেলিনা হোসেন আমি মনে করি তার পরিপ্রেক্ষিত বিবেচনায় কনটেক্সচুয়ালি তার লেখাকে বিবেচনা করার যথেষ্ট সুযোগ আছে এবং সেটিই আসলে চলমান। সেলিনা হোসেনের যে অনেক বইপত্র আমি নিজে ব্যক্তিগতভাবে পড়েছি তা না। তার বেশ কিছু গল্প পড়েছি। তার একটা প্রবন্ধ ধরনের, একটা গবেষণা ধরনের একটা লেখা আমি পড়েছিলাম বাংলা একাডেমি একটি উপন্যাসের খোঁজে, খুব সম্ভবত। একটি উপন্যাসের খোঁজে। তো এই বইটা অদ্ভুতভাবে আমার মনে হয় যে আমাদের অনেকেরই চোখে পড়েনি। তো এই বইটা একটু উপন্যাসের খোঁজে, যদিও এটা একটা গবেষণামূলক বই। ঠিক উপন্যাসের খোঁজে বলতে আমরা মনে করব যে উপন্যাস লেখার মাল মশলা সংগ্রহ করছেন বা এরকম, ঠিক এই জায়গা থেকেও না। একেবারেই ভিন্নধর্মী একটা লেখা। তো এই বইটি আমি পাঠকদের বলব পড়তে। তার মানে সেলিনা হোসেন যে ভিন্ন ধরনের লেখা লিখতে পারেন, এই বইটি হচ্ছে তার একটি দৃষ্টান্ত। এছাড়া আমি বলব যে তার একেবারে শুরুর উপন্যাস জলোচ্ছ্বাস যদি আমরা পড়ি, সেইখানে সেলিনা হোসেনের শুরুটা আমরা দেখতে পাবো যে একজন লেখকের সূচনা হচ্ছে কিভাবে। পরবর্তীকালে সেলিনা হোসেন যখন যাপিত জীবন লেখেন বা নীলময়ূর যৌবন লেখেন, তারপর হচ্ছে আমার কাছে সেলিনা হোসেনের যে লেখাটি সবচেয়ে আমাকে মুগ্ধ করেছিল এবং আমি মনে করি এই লেখাটি আমি নিজে আবার পড়তে চাই, সেটি হচ্ছে পোকামাকড়ের ঘরবসতি। এছাড়া মুক্তিযুদ্ধ নিয়ে সেলিনা হোসেনের যে কাজ, রবীন্দ্রনাথকে নিয়ে সেলিনা হোসেনের যে কাজ, হাঙ্গর নদী গ্রেনেড বা রবীন্দ্রনাথের উপন্যাসটা, রবীন্দ্রনাথকে নিয়ে যে উপন্যাসটা সেলিনা হোসেনের, তারপরে সেলিনা হোসেনের অনেক সেলিনা হোসেন মানে বিপুল আয়তনে, বিপুল পরিপ্রেক্ষিতে আসলে উপন্যাস লিখেছেন। তো সেই জায়গা থেকে তার প্রধান যে উপন্যাস, যে কটার নাম আমি উল্লেখ করলাম, আমার মনে হয় এই উপন্যাসগুলি আমরা পড়তে পারি। পড়তে যদি উদ্যোগী হই, তাহলে সেলিনা হোসেনকে আমরা মনে হয় আবিষ্কার করতে পারবো অনেকখানি এবং আমরা বুঝবো যে তিনি তার যে সক্রিয়তা, সেটিকে আসলে কাজে লাগিয়েছেন। মানে সক্রিয়ভাবে কাজে লাগিয়েছেন লেখক হিসাবে।